গল্প শুরু হয় এমন এক ড্রাগনকে দিয়ে যে সম্ভবত বিশ্বের সবচেয়ে দুর্ভাগা ড্রাগন। কিংবদন্তি আছে যে ড্রাগনরা হাজার বছরের সাধনার পর স্বর্গে আরোহণ করতে পারে, তবে একটি শর্ত আছে যে তাদের কেউ দেখতে পারে না। এই ড্রাগন, যার নাম জিয়াংঝে, এক ছোট মেয়ে তাকে দেখতে পাওয়ার সাথে সাথেই মাটিতে পড়ে যায়। এরপর থেকে সে এক দুষ্ট দেবতায় পরিণত হয়। তার আসল ক্ষমতাগুলো অশুভ শক্তিতে রূপান্তরিত হয়। সে যেখানেই যায় সেখানেই ঘাস গজাতে পারে না। গ্রামের জাদুকর আমা তার নাতনি রুলিকে শিক্ষা দেয় যে ভবিষ্যতে সে যদি একজন শক্তিশালী ওয়ানশেন জাদুকরীও হয়, তবুও জিয়াংঝেকে দেখলে তাকে ঘুরে পালাতে হবে, কারণ জিয়াংঝে রুলির মতো প্রতিভাবান আর বিশুদ্ধ আত্মার জাদুকরীদেরই সবচেয়ে বেশি ভালোবাসে। 13 বছর পর রাজবাড়িতে এক বড় ধরনের ঘটনা ঘটে। রাজার ছেলে ছোট রাজকুমার হঠাৎ করেই অস্বাভাবিক আচরণ করতে শুরু করে, আর তার সাথে থাকা কয়েকজন দাসদাসী আহত হয়। রাজকীয় সুমারি কর্মকর্তা ইঞ্জিয়া বিশ্বাস করে যে রাজবাড়িতে অশুভ কিছু আছে যা ছোট রাজকুমারের ক্ষতি করতে পারে, এমনকি রাজার মহান উদ্দেশ্য পূরণেও বাধা দিতে পারে। তাই সে শ্রেষ্ঠ জাদুকর এক কর্মকর্তাকে ডেকে আনার পরামর্শ দেয়। সেই সময়ে রুলি একজন চমৎকার চোখের কারিগর হিসেবে পরিচিত। তার তৈরি চশমা গুণগত মানসম্পন্ন হওয়ায় গ্রামের সুজান সাহেব তার প্রশংসা করে, কিন্তু রুলি সুজান সাহেবের প্রশংসা শুনতে উদাসীন। সে নিজের অজান্তেই স্বজনকক্ষের দিকে তাকিয়ে থাকে। সুজান সাহেবের সবচেয়ে আদরের মেয়ে এক রাতের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে আর অচেতন অবস্থায় থাকে। রুলি উঠোনে প্রবেশ করার সাথে সাথেই ছাদ থেকে একটি প্রতিহিংসাপরায়ণ আত্মা নেমে আসে, যা নোংরা আর ভয়ঙ্কর। সুজান সাহেবের পরবর্তী প্রজন্মের উপর চলে আসে। রুলি সহানুভূতিপূর্ণভাবে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে রাজকুমারীকে বাঁচাতে চাইছে না। যদি প্রতিহিংসাপরায়ণ আত্মা এভাবে ক্ষতি করতে থাকে তাহলে সে 3 নদী পার হতে পারবে না আর চিরকাল 9টি পাতালের বাইরে ঘুরে বেড়াবে। তাই সে প্রতিহিংসাপরায়ণ আত্মাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে চায়। যখন তাদের দুটি হাত প্রায় মিলিত হচ্ছিল, তখন প্রতিহিংসাপরায়ণ আত্মা হঠাৎ করেই তার রূপ পরিবর্তন করে রাজকুমারীর শরীরে প্রবেশ করে। একটি দুর্বল নিম্নস্তরের ভূত কিভাবে এমন শক্তি অর্জন করতে পারে? প্রতিহিংসাপরায়ণ আত্মা দ্রুত পালিয়ে যায়, আর তার অজানা শক্তিশালী শক্তি তাকে মানুষের ইয়াং শক্তির মধ্য দিয়ে বিচরণ করতে সাহায্য করে। কোনো ক্ষতি ছাড়াই রুলি একটি কাপড়ের দোকানে তাড়া করে যায়। কোণে লুকিয়ে থাকা প্রতিহিংসাপরায়ণ আত্মা অতর্কিত আক্রমণ করতে চেয়েছিল, কিন্তু রুলির সাথে থাকা সতর্কীকরণ পাথরের আঘাতে সে আহত হয়। সতর্কীকরণ পাথর দেখে প্রতিহিংসাপরায়ণ আত্মা পিছিয়ে যেতে থাকে। রুলির শারীরিক প্রতিরক্ষার ক্ষমতা সীমিত ছিল, আর প্রতিহিংসাপরায়ণ আত্মার সাথে লড়াই করার সময় সে বাইরে ফেলে দেয়। এই সময়ে প্রতিহিংসাপরায়ণ আত্মাকে রাজকুমারীর শরীর থেকে বের করে দেওয়া হয়। সে তার মন পরিবর্তন করে রুলিকে তার সাথে নরকে টেনে নিয়ে যেতে চায়। যখন একজন আর একটি ভূত অচলাবস্থায় থাকে, জিয়াংঝে কাছাকাছি থেকে তাদের আগ্রহ নিয়ে দেখে সে রুলিকে সেই কথাটি বলতে প্ররোচিত করতে চায়, কিন্তু রুলি শুধু একটি গালি দিয়ে সতর্কীকরণ পাথরটি নিয়ে প্রতিহিংসাপরায়ণ আত্মাকে তাড়িয়ে দেয়। কাপড়ের দোকানের মালিক সমজমতো ফিরে আসে আর মাটিতে পড়ে থাকা রাজকুমারীকে দেখতে পায়। সুমারি কর্মকর্তা ইঞ্জিয়াও কাছাকাছি ছিল। সে রাজার আদেশে সুজান সাহেবের সাথে দেখা করতে এসেছিল আর পথে রাজকুমারীকে বাড়িতে পৌঁছে দেয়। জিয়াংঝে রুলির পাশে দাঁড়িয়ে অবিরাম জিজ্ঞাসা করতে থাকে যে সে কখন চলে যাবে। ড্রাগনের শরীর গর্বিত আর সে এখন সত্যিকারের ড্রাগন। তখন জিয়াংঝে রুলির প্রধান দেবতা হয়ে উঠবে আর সে রুলিকে সর্বোচ্চ ওয়ানশেন জাদুকরী হতে সাহায্য করবে। রুলি রেগে সতর্কীকরণ পাথরটি তার সামনে নাড়ায়। সে ইতিমধ্যেই বুঝতে পেরেছিল যে জিয়াংঝেই প্রতিহিংসাপরায়ণ আত্মাকে সাহায্য করেছিল। এই লোকটা রুলিকে বশীভূত করার জন্য সবরকম নিকৃষ্ট উপায় অবলম্বন করে, এমনকি সতর্কীকরণ পাথরটি সরিয়ে রুলির শরীর দখল করার জন্য প্রতিহিংসাপরায়ণ আত্মাকে ব্যবহার করার মতো হীন কৌশলও সে ভেবেছিল। জিয়াংঝের সাথে রুলির সম্পর্ক শুরু হয় 13 বছর আগে। তখন আমার গ্রামের সবচেয়ে শক্তিশালী জাদুকরী। তবে একদিন রুলি অন্যমনস্কভাবে জাদু অনুষ্ঠানের স্থানে প্রবেশ করে আর বলে যে জিয়াংঝে তাকে আঁকড়ে ধরেছে। ড্রাগনকে দেখা গেলে তার অশুভ শক্তি তৈরি হয় আর সে দেবতা হতে পারে না। তাই তাকে আধ্যাত্মিক শক্তি রাজার পাথর অর্থাৎ সতর্কীকরণ পাথর দেয়। এটি সাথে রাখলে তাকে সুরক্ষিত রাখতে পারে। আমা তখনও নিশ্চিত ছিল না আর তার জন্য একটি জাদু অনুষ্ঠান করে, কিন্তু জিয়াংঝের দুষ্ট শক্তি এতটাই শক্তিশালী যে এটি ড্রাগন রাজার জন্য উৎসর্গীকৃত সমস্ত নৈবেদ্য পুড়িয়ে ফেলে। হঠাৎ করে আগুন লেগে আমা জাদুকরীর পোশাক পুড়িয়ে দেয়। সংগ্রামের সময় সে সমুদ্রে পড়ে যায়। সেদিন রুলি তার জীবনের একমাত্র আত্মীয়কে হারায়। গ্রামবাসীরা আমা গ্রামের জন্য যে অবদান রেখেছিল তা উপেক্ষা করে রুলিকে দুর্ভাগ্য বয়ে আনা প্লেগ হিসেবে গণ্য করে। এই 13 বছর সে অত্যন্ত কষ্ট করে কাটিয়েছে, কিন্তু এক মুহূর্তের জন্য জিয়াংঝের কাছে নতি স্বীকার করার কথা ভাবে না। আর জিয়াংঝে ও হাল ছাড়ে না। 13 বছর ধরে রুলিকে আঁকড়ে ধরে থাকে। রাজবাড়িতে বড় রানী তার নাতি ছোট রাজকুমারকে দেখতে বিশাল এক দল নিয়ে রাজবাড়ির দিকে দ্রুত এগিয়ে আসে। মধ্য রানী তাকে থামাতে পারে না, তাই রাজাকে সাহায্য করতে ডাকে। দুই পক্ষ অচলাবস্থায় থাকে আর প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে অনড়। এই দৃশ্যটি বড় রানীকে অতীতে ফিরে নিয়ে যায়। তিনি আর এক মুহূর্ত সেখানে থাকতে সাহস করেন না। দ্রুত তার দাসদাসীদের নিয়ে রাজবাড়িতে ফিরে যান। বড় রানী চলে যাওয়ার পর রাজা সাহস করে দরজা খোলেন। কক্ষটি ইতিমধ্যেই বিশৃঙ্খল ছিল। কিছুক্ষণ আগে গোলমাল করা ছোট
ছোট রাজকুমার ইতিমধ্যেই ঘুমে আচ্ছন্ন, যেন কিছুই ঘটেনি। ইঞ্জিয়া গ্রামে ফিরে এসে সুজান সাহেব আর রাজাকে ঝুঁকি নিতে রাজি করাতে চায়, কিন্তু সুজান সাহেব মনে করে যে এটি দেশের ভিত্তিকে নড়বড়ে করে দেবে, এমনকি সমস্ত পণ্ডিতদের শত্রুতে পরিণত করবে। তাই আরও সতর্কতার সাথে বিবেচনা করা উচিত, বাইরে বের হো। আর সময় একজন ইঞ্জিয়াকে চিনতে পারে, কিন্তু ইঞ্জিয়া তার সাথে পুরানো দিনের কথা বলতে আগ্রহী নয়। কয়েকটি কথা বলে সে বিদায় নেয়। সেই ব্যক্তিটি রেগে যায়, কারণ ইঞ্জিয়া একজন নিম্নবর্গের ছেলে হওয়া সত্ত্বেও এমন উদ্ধত্তপূর্ণ আচরণ করছিল। সে সঙ্গে সঙ্গেই সুজান সাহেবের বাড়ি থেকে তার বেরিয়ে আসার খবর গুকিয়াং ডাজিজানকে জানায়। ইঞ্জিয়া বাজারে রুলির সাথে দেখা করে। সে একজন দোকানদারের উপর রেগেছিল, কারণ সে রঙিন চশমা ব্যবহার করে শিঙা অতিরিক্ত দামে বিক্রি করছিল। রুলি হুমকি দেয় যে সে সব দানব ও ভূতকে ডেকে আনবে, যাতে তারা দোকানদারের বাড়িতে জমিদার হিসেবে আসে। দোকানদার ভয় পেয়ে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। সে শুধু কম দামে বিক্রি করতে রাজি হয় না, বরং মূল্যবান উপহারও বিনামূল্যে দিতে রাজি হয়। রুলিকে ছোটবেলা থেকে গ্রামের প্লেগ হিসেবে দেখা হতো। সে সবসময় ভিড় থেকে দূরে একটি পাথরের উপর থাকত। সে তার জন্য সবচেয়ে বড় ও সেরা কমলা ফেলবে, কিন্তু জিয়াংঝে রুলিকে একা রাখতে চায়। সে তার জুতার তলানি দিয়ে ইঞ্জিয়াকে গাছ থেকে ফেলে দেয়, যদিও এতে প্রাণহানির ঘটনা ঘটে না, তবে ইঞ্জিয়ার পায়ে গুরুতর আঘাত লাগে। ইঞ্জিয়া সম্ভবত রুলির উদ্বেগ বুঝতে পারে, আয় তার পায়ে থাপ্পড় দিয়ে বলে যে সে ইতিমধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। তারা হাঁটতে হাঁটতে কথা বলছিল। ইঞ্জিয়া বলে যে এইবার তার গ্রামে ফেরার পেছনে একটি ব্যক্তিগত উদ্দেশ্য ছিল। সে রুলিকে রাজি করাতে চায় হানিয়াং রাজপ্রাসাদে গিয়ে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের জন্য চশমা তৈরি করতে। জিয়াংঝে এই কথা শুনো, যেখানে অগণিত দুষ্ট আত্মা রয়েছে। রুলি সেখানে গেলে তার জীবন হারাতে পারত, কিন্তু রুলি শোনে না। যেহেতু জিয়াংঝে এত বাধা দিচ্ছিল, নিশ্চয়ই সেখানে এমন কিছু ছিল যা সে ভয় পেত। তাই রাজপ্রাসাদে যাওয়া অপরিহার্য। জাদুকররা সাধারণত আয়নার মাধ্যমে ভবিষ্যৎ দেখতে পারে। রুলি ইঞ্জিয়ার সাথে সন্তান ধারণের ভবিষ্যৎ দেখে, আর তার মুখ লজ্জা পেয়ে লাল হয়ে যায়। পরের দিন সে তার শৈশবের কমলা গাছের কাছে যায়। ইঞ্জিয়াও সেখানে ছিল আর পুরনো দিনের স্মৃতি মনে করছিল। তার মনে ছিল যে সেই বড় পাথরটিই ছিল রুলির থাকার জায়গা। ইঞ্জিয়া রুলির হাত ধরে আর বলে যে সে ছোটবেলায় তাকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, আর এখন সে অবশেষে তা করতে পারছে। দুজনেই হানিয়াংয়ের দিকে যাত্রা শুরু করে। তারা ঘন বনের মধ্যে দিয়ে 2 দিন ধরে হাঁটছিল, কিন্তু সঠিক পথ খুঁজে পাচ্ছিল না। হঠাৎ ইঞ্জিয়া পা পিছলে পাহাড়ের ঢাল থেকে পড়ে যায়, আর পাথরের সাথে ধাক্কা লেগে তার পায়ে গুরুতর আঘাত লাগে। রুলি ইঞ্জিয়ার আঘাত খুব যত্ন সহকারে বাঁধে। সে মনে করে যে পথ হারানো বা আঘাত পাওয়া সবই জিয়াংঝের কাজ। সে ইঞ্জিয়া থেকে দূরে একটি খোলা জায়গায় ছুটে গিয়ে তাকে গালাগালি করে। ঠিক সেই সময় ডাজিয়ান একদল লোক নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। তারা ইঞ্জিয়া আর সুজান সাহেব কি ষড়যন্ত্র করছে তা জানতে চায়। ইঞ্জিয়া মার খেয়ে ক্ষতবিক্ষত হয়, কিন্তু রাজার প্রতি বলতে চায় না, আর সরাসরি তার বুকে একটি ছুরি বসিয়ে দেয়। ইঞ্জিয়ার দেহ তার অনুসারীরা গ্রামে নিয়ে যাচ্ছিল। জিয়াংঝে একটি চমৎকার ধারণা পায়। জিয়াংঝে ইঞ্জিয়ার দেহ দখল করে, যদিও এটি পুরোপুরি উপযুক্ত ছিল না, তবে সাধারণ মানুষের সাথে মোকাবিলা করার জন্য যথেষ্ট। এই সময় রুলি ইঞ্জিয়ার জন্য ভেষজ সংগ্রহ করছিল। সে যখন ফিরছিল তখন ইঞ্জিয়াকে হাঁটতে দেখে, কিন্তু তার শরীরে আগুনের কোনো চিহ্ন ছিল না। সে একটি খোলসবিহীন ভূত হয়ে গিয়ে ছিল। আর অন্যদিকে শরীর দখল করে থাকা জিয়াংঝে ধীরে ধীরে এগিয়ে আসছিল। রুলি সাথেই তার গন্ধ চিনতে পারে। সে সতর্কীকরণ পাথরটি বের করে তাদের মধ্যে দূরত্ব তৈরি করতে চায়। সতর্কীকরণ পাথর না থাকায় জিয়াংঝে ভেবেছিল যে সে রুলির প্রশ্নে সে মনে মনে বহুবার উচ্চারণ করা মন্ত্রটি পাঠ করে আর রুলির সাথে চুক্তি করতে যাচ্ছিল, কিন্তু বুঝতে পারে যে সে তা করতে পারছে না। এমনকি ইঞ্জিয়ার দেহ ত্যাগ করার ক্ষমতাও তার নেই। রুলি এই সুযোগে তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর খাদের কিনারায় ছুটে যায়। সে সতর্কীকরণ পাথরটি পুনরুদ্ধার করে। জিয়াংঝে তাকে তাড়া করে আর সতর্কীকরণ পাথরটি খাদের নিচে নদীতে ফেলে দেয়। রুলি কাঁপতে থাকে আর তাকে বকা দিতে যাচ্ছিল। ঠিক তখনই তাদের মধ্যে হালকা ঝগড়া হতে যাচ্ছিল। হঠাৎ জিয়াংঝে পা মুচকে যায়, ফলে রুলি আর জিয়াংঝে একসাথে উপর থেকে নিচে পড়ে যায়। এদিকে ইঞ্জিয়াক উপরে থেকে যায়। এখানেই 1 নম্বর এপিসোড শেষ হয়।